আজ আমরা এমন এক মন্দির দর্শন করতে চলেছি যেখানে মাটির নিচে রয়েছে ভারতবর্ষের বিরলতম শায়িত হনুমানজির বিগ্রহ, যেখানে কাঠের চালে ৮০ কিলো চালের ভোগ রান্না করা হয়। এখানে কত খিচুড়ি ভোগ হয় এখানে? মঙ্গলবার ৮০ কিলো আর শনিবার ৬০ কিলো। বাপরে বাপ। এবং ১২ মাসে ১৩ পার্বণ নয়, হয় ১৮ পার্বণ। রয়েছে শান্ত, নিরিবিলি, মনোরম পরিবেশ। এই মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে আসতে হবে, মন্দির কখন খোলা থাকে, পুজো দেওয়ার নিয়ম। সামনে তো হনুমান জয়ন্তী আসছে, তা ওই দিনকে কি বিশেষ কোনো অনুষ্ঠান আছে? দাম আর ডালা কত করে পড়বে? ডালা ১০০ টাকা পড়বে, আচ্ছা। ৬০ টাকা, ৫১ টাকা এরকম দাম। এরকম ডালা। ভোগের কুপন মূল্য কত, যাবতীয় তথ্য রুট গাইডের সাথে তুলে ধরা থাকবে এই ভিডিওতে। একদিনের ভ্রমণে আজ আমরা ঘুরে দেখব উত্তর ২৪ পরগনা জেলার মাদ্রালে অবস্থিত হনুমানজির মন্দির। এই মন্দির দর্শন করতে আসলে পাশাপাশি দর্শন করা যাবে মাটি থেকে ১৫ ফুট নিচে সুড়ঙ্গের ভেতরে রয়েছে বাবা মহাদেবের শিবলিঙ্গ। এছাড়াও রয়েছে খাটুশ্যামজির মন্দির এবং অন্নপূর্ণা মন্দির। তাই আমরা কলকাতা থেকে যাত্রাটি শুরু করেছিলাম ২ চাকার মাধ্যমে। রুট গাইডটি তুলে ধরা হলো। আমরা কলকাতা থেকে কল্যাণী এক্সপ্রেস রাস্তা ধরেছিলাম। ব্যারাকপুর ছাড়িয়ে ভাটপাড়ার কাছে নতুন নির্মিত টোল প্লাজা দিয়ে সোজা পানপুর এবং সেখান থেকে মাদ্রাল। এটি হলো নতুন টোল প্লাজা। এর ভেতর দিয়ে প্রবেশ করে এখন আমরা সোজা যাব হচ্ছে পানপুর, সেখান থেকে মাদ্রাল। এই রাস্তা ধরে এখন আমরা সোজা যাব হচ্ছে পানপুর অবধি। এখান থেকে কিছুটা এগোলেই সামনেই আসবে পানপুর মোড়। এই যে আসছে রাস্তাটি, এটি হচ্ছে পানপুর মোড়। যেহেতু প্রথমবার মাদ্রালের হনুমান মন্দির দর্শন করতে গিয়েছিলাম, তাই স্থানীয় লোকেদের কাছে জিজ্ঞাসা করতে করতে যাওয়ার জন্যে ডান দিকের ব্রিজে ওঠা হয়নি। তাই এই ডান দিকে ব্রিজ ঘেঁষা এই রাস্তা ধরে সোজা গিয়েছিলাম। এই রাস্তা ধরে সোজা যেতে হবে। আর এটাই হলো পানপুর। এখানে একটি বড় কালী পুজো হয়ে থাকে এই পানপুরের মাঠেতে। সামনের এই বাঁদিকের মাঠেতেই কালী পুজো হয়ে থাকে। আর এই সোজা এগোলেই পড়বে হচ্ছে মাদ্রাল। যে বৃষ্টিতে আমাদের ওঠা হয়নি সেটি এখন শেষ হলো এবং সামনে আরও একটি ব্রিজ আসবে। সেই ব্রিজের নিচেই রয়েছে মাদ্রালের হনুমান মন্দির যাবার রাস্তা। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আসলে মাদ্রালের হনুমান মন্দিরটি কাছে পড়ে এবং খুব সহজেই এই মন্দিরে পৌঁছানো যায়। লক্ষ্য করা যাচ্ছে ডান দিকে আরেকটি ব্রিজ চলে এসছে, আর এটাই হলো মাদ্রাল। বাঁদিকে মাদ্রাল বাস স্ট্যান্ড এবং এই বাস স্ট্যান্ডের পাশের এই যে গলিটি, এই গলির ভেতর দিয়ে প্রবেশ করলে সোজা রাস্তা চলে যাচ্ছে মন্দিরের দিকে। মাদ্রালের এই হনুমান মন্দিরটি কাকিনাড়া এবং নৈহাটির মাঝেই অবস্থিত। তাই ট্রেনে করে আসলে কাকিনাড়া অথবা নৈহাটিতে আসলে সেখান থেকে অটো কিংবা টোটো করে এখানে সহজেই চলে আসা যায়। শিয়ালদা থেকে কাকিনাড়া কিংবা নৈহাটি পর্যন্ত ট্রেনের ভাড়া পড়ে ১০ টাকা জনপ্রতি। কাকিনাড়া থেকে অটো ধরে আসলে ২০ টাকা জনপ্রতি ভাড়া পড়ে এবং নৈহাটি থেকে অটো ধরে আসলে ১৫ টাকা জনপ্রতি অটো ভাড়া পড়ে। তবে নৈহাটি থেকে আসলে সময় কিছুটা কম লাগে। কলকাতা থেকে মাদ্রালের এই হনুমান মন্দিরের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। সময় লাগে ১ ঘন্টার মতো। গ্রামের এই অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ শান্ত এবং নিরিবিলি, চারিদিকে গাছগাছালিতে ভর্তি,
এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কখন যে এই হনুমানজির মন্দির চলে আসবে তা বোঝাই যাবে না। যেহেতু মাদ্রালের এই হনুমান মন্দিরটি কলকাতা থেকে অনেকটাই দূরে, তাই আমরা দিনের আলো থাকতে থাকতে মন্দিরে পৌঁছে গিয়েছিলাম এবং আলো থাকতে থাকতেই মন্দির থেকে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। দেখতে দেখতে এখন আমরা মন্দির প্রাঙ্গণের সামনেই চলে এসেছি। সামনের এই গলি দিয়ে ডান দিকে ঘুরলেই লক্ষ্য করা যাবে মূল মন্দিরের প্রবেশদ্বার। নিজস্ব গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এখানে পার্কিং সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই প্রথমেই লক্ষ্য করা যাবে সিদ্ধিদাতা গণেশের মন্দির। এখানে গণেশ মহারাজ মাথায় ছাতা নিয়ে বিরাজমান। শ্বেত পাথর দ্বারা নির্মিত এই গণেশের মূর্তিটি। এই গণেশ মন্দিরের বাঁদিকেই রয়েছে মন্দির প্রাঙ্গণের ভেতরে ফুলের দোকান। এখান থেকেই জেনে নেওয়া যাক পুজো সামগ্রীর মূল্য এবং ডালার মূল্য কত। আর ডালা কত করে পড়বে? ডালা 100 টাকা পড়বে, 60 টাকা, 51 টাকা এরকম দাম। এরকম ডালার পড়বে। ডালা। আর সবই ডালার ভিতরে করতে হবে। আচ্ছা, আর এই লাড্ডুগুলো কিরকম দাম পড়েছে? এই লাড্ডু 5 টাকা করে পিস। 5 টাকা করে পিস। আর এই ফুল, গোলাপ ফুল? গোলাপ ফুল এই- 10 টাকা। হ্যাঁ। তো আপনি সুরমা আছে, চুরমা আছে, প্যারা আছে। এই প্যারা কিরকম দাম? প্যারা হচ্ছে 60 টাকা প্যাকেট। আচ্ছা, আর এই চুরমা হচ্ছে 30 টাকা প্যাকেট। 30। এই পালক আছে, ময়ূরের পালক 10 টাকা, গোলাপ 10 টাকা, আতর আছে 10 টাকা। আচ্ছা, এই সব কিছু নিয়ে 60 টাকা 100 টাকা। এই দাম পড়বে। হ্যাঁ। আচ্ছা, মন্দির কখন খোলা থাকে কখন বন্ধ থাকে? মন্দির খোলা থাকে আপনার 7টার থেকে শুরু হবে, রাত্র 9টা অবধি। 7টা থেকে রাত্রি 9টা অবধি। 9টা অবধি। তার ভিতরে মাঝখানে 2টোর থেকে 4টে পর্যন্ত ওনাদের টিফিনের ব্যাপার আছে, ওই জন্য 2 ঘন্টা রেস্ট থাকা না। রেস্ট দেওয়া হয়। আপনি নিজে নিজে যদি করেন বজরঙ্গলিতে, তবে সে দিয়ে আসতে পারে। আচ্ছা, আর মন্দির কি প্রত্যেকদিনই খোলা? প্রতিদিন খোলা, কোনো ছুটি নেই। আচ্ছা, সামনে তো হনুমান জয়ন্তী আসছে, তা ওই দিনকে কি বিশেষ কোনো অনুষ্ঠান আছে? সামনে তো হনুমান জয়ন্তী আসছে, ওটা আপনার সব কিছু ওই রকমই হবে। মানে ফল টল দিয়ে তাকে সাজানো হয়। আচ্ছা আচ্ছা, উপরে নিচে সব জায়গায় ফল। আচ্ছা, আর কোনো কিছু চলবে না। ওই দিনকে আর কিছু চলবে না? ওই দিনকে কি ভোগ প্রসাদ পাওয়া যায় না ওই দিনকে কোনো অন্য কোনো ব্যবস্থা আছে ভোগের? ও সব কিছুই আছে, সব কিছুই আছে। আচ্ছা। ফুলের দোকান থেকে এখন আমরা হনুমান মন্দির দর্শন করতে যাব। এটি হলো হনুমান মন্দির, আর এর ঠিক পাশেই রয়েছে খাটুর শ্যামজি মন্দির। এখন আমরা হনুমান মন্দিরের ভেতরে প্রবেশ করব। ভারতবর্ষের বিরলতম হনুমানজির বিগ্রহের মধ্যে অন্যতম এই মাদ্রারের হনুমান মন্দিরের বিগ্রহ। কারণ এই হনুমানজির বিগ্রহটি শায়িত অবস্থায় রয়েছে। এখানে হনুমানজি স্বয়ংরত থাকার পেছনে একটি ইতিহাস আছে। কথিত আছে, লঙ্কা যাবার সময় অনেকটা পথ অতিক্রম করাতে হনুমানজি ক্লান্ত হয়ে পড়েন। তখন তিনি এই স্থানে বিশ্রাম নিতে এসেছিলেন। বলা হয়ে থাকে তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে গদা মাথায় রেখে তিনি শুয়ে পড়েছিলেন। সেই কথা মাথায় রেখে এখানে হনুমানজির বিগ্রহটি স্থাপন করা হয়েছে। হনুমানজির বিগ্রহটি কাছ থেকে দর্শন করার জন্যে সিঁড়ি দিয়ে মাটি থেকে 10 ফুট নিচে নেমে হনুমানজির বিগ্রহটি দর্শন করতে হয়। হনুমানজির এই বিগ্রহটি প্রায় 15 ফুট লম্বা। হনুমান মন্দিরের পাশেই রয়েছে একটি গাছ, যেখানে ভক্তগণেরা সুতো দিয়ে বেঁধে তাদের মনস্কামনা জানান। এরই পাশে একটি জায়গা রয়েছে যেখানে হোমযজ্ঞ করা হয়। এছাড়াও মোমবাতি ও ধূপ দেওয়ার জায়গা আলাদা করে রয়েছে এবং পানীয় জলের ব্যবস্থাও আছে। হনুমানজি ছিলেন বাল ব্রহ্মচারী, তাই এই মূর্তিতে মহিলাদের স্পর্শ করা বারণ রয়েছে। হনুমানজির মন্দির দেখে নেওয়ার পর হনুমান মন্দিরের পাশেই রয়েছে খাটুর শ্যামজির মন্দির। এই সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে গেলেই খাটুর শ্যামজির মন্দির পড়বে। মন্দিরের ভেতরেই রয়েছে খাটুর শ্যামজির বিগ্রহ, যিনি ভগবান শ্রীকৃষ্ণের আর এক রূপ। খাটুর শ্যামজির গর্ভগৃহ এখন পর্দা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। ততক্ষণ আমরা এই বাঁ দিকে
শ্রীকৃষ্ণ ও রাধার মন্দিরের বিগ্রহটি দেখে নিই। এই মন্দিরেতেই রয়েছে অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তি। শ্বেত পাথর দ্বারা নির্মিত এই অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ ও রাধার বিগ্রহ। মন্দিরের দেওয়ালেতে শ্রীকৃষ্ণের জীবনীগুলো এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এর ঠিক উল্টো দিকেই রয়েছে রাম সীতার মন্দির। শ্বেত পাথর দ্বারা নির্মিত রাম, সীতা ও লক্ষ্মণের এই অপূর্ব সুন্দর বিগ্রহটি। রাম, সীতা, লক্ষ্মণের কাছেই রয়েছে হনুমানজির বিগ্রহ। এই দুটি মন্দিরের বিগ্রহ দেখে এখন আমরা খাটুর শ্যামজির মন্দিরের বিগ্রহটি দেখব। এই হলো খাটুর শ্যামজির বিগ্রহ। এখন এই মুহূর্তে এই মন্দিরে আরতি হচ্ছে। মন্দির প্রাঙ্গণের ভেতরেই রয়েছে একটি কালা দিঘি। এই কালা দিঘির মধ্যে বোটিং করা হয়। বোটিং করার জন্য জনপ্রতি 20 টাকা করে পড়ে। এই মন্দিরের পরিবেশ এতটাই শান্ত এবং নিরিবিলি যে এখানে এসে মন শান্ত হয়। মন্দিরের প্রাঙ্গণের ভেতরেই রয়েছে বাচ্চাদের খেলার পার্ক, রয়েছে কাঁঠাল গাছ, রয়েছে সুবিস্তৃত বাগান, আর এই বাগান দিয়ে যেতে যেতেই চোখে পড়বে মা অন্নপূর্ণার মন্দির। এই অন্নপূর্ণা মন্দিরের নিচেই রয়েছে মহাদেবের মন্দির। তার জন্য এই রাস্তা দিয়ে ভেতর দিয়ে প্রবেশ করতে হয়। মহাদেবের মন্দিরের ঠিক আগেই রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি। মাটি থেকে 15 ফুট নিচে এই সুড়ঙ্গর ভেতরেই রয়েছে বাবা মহাদেবের শিবলিঙ্গ। এই সুড়ঙ্গের ভেতর দিয়ে প্রবেশ করেই মনে হবে এখানের পরিবেশ অনেকটাই শীতল। আর এর ঠিক ওপরেই রয়েছে অন্নপূর্ণা মন্দির। এই অন্নপূর্ণা মন্দিরের এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। মন্দিরের চূড়ার দিকে তাকালে সেটি বোঝা যায়। এখন আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ডান দিকের গর্ভগৃহে রয়েছে মা অন্নপূর্ণার বিগ্রহ। এই হলো মা অন্নপূর্ণার বিগ্রহ। অপূর্ব সুন্দর এই অন্নপূর্ণার বিগ্রহ। মা অন্নপূর্ণার সহিত মহাদেব এখানে পূজিত হন। পুরাণ মতে কাশীতে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণা আবির্ভূত হয়েছিলেন। এই অন্নপূর্ণা মন্দিরে এখানে শিব, ব্রহ্মা এবং লক্ষ্মীর ছবিও রয়েছে। মন্দিরের দেওয়ালেতে সমুদ্র মন্থনের সুন্দর দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলি এখানে সুন্দরভাবে দেওয়ালেতে ফুটিয়ে তোলা হয়েছে। অন্নপূর্ণা মন্দিরের ভেতরেই এই রাস্তা দিয়ে সমগ্র মন্দিরটি পরিক্রমা করা যায়। এই মন্দির দর্শন করতে আসলে একসাথে গণেশজি, খাটু শ্যামজি, রাধাকৃষ্ণ, রাম সীতা লক্ষ্মণ, অন্নপূর্ণা, মহাদেব, মা পাতাল ভৈরবী, বজরংবলী একসাথে দর্শন করে নেওয়া যায় এবং সারা বছর ধরে পুজো অর্চনা হয়ে থাকে। এখানে 12 মাসে 13 পার্বণ নয়, হয়ে থাকে 18 পার্বণ। এই অন্নপূর্ণা মন্দিরের ঠিক নিচেই রয়েছে, অর্থাৎ মাটি থেকে প্রায় 15 ফুট নিচে বাবা মহাদেবের শিবলিঙ্গ। অন্নপূর্ণা মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে অমৃত ভবন। এই অমৃত ভবনের ভেতরেই ভক্তগণেরা ভোগ গ্রহণ করে থাকেন। এখানে কত খিচুড়ি ভোগ হয়? এখানে 60 কিলো প্রত্যেক দিন? শনি, রবি, মঙ্গল। হ্যাঁ, মঙ্গলবার 80 কিলো আর শনিবার 60 কিলো। বাপরে বাপ, সব কাঠের জালে। মন্দিরটি প্রতিদিন খোলা থাকলেও ভোগ গ্রহণের জন্যে প্রতি শনি, রবি এবং মঙ্গলবারে এই মন্দিরে আসতে হয়। এটি হলো মন্দিরের রান্নাঘর। এখন ভোগের বিভিন্ন পদকে এখানে সাজিয়ে রাখা হচ্ছে, আর এই ঘরের মধ্যেই ভক্তগণেরা ভোগ গ্রহণ করে থাকেন। ভক্তগণেদের ইচ্ছা হলে এই মালসাতে মহাপ্রসাদ নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে। মহাপ্রসাদ গ্রহণের জন্য এই অনুসন্ধান কেন্দ্র থেকে
51 টাকার মূল্যের কুপন কাটতে হয়। ভোগের মধ্যে থাকে আলুর দম, খিচুড়ি, আলু ভাজা। মহাপ্রসাদের এই ভোগটি দুবার করে দেওয়া হয়ে থাকে এবং শেষ পাতে থাকে চাটনি এবং পায়েস। আর যারা মালসাতে ভোগ নিয়ে আসবেন, মালসার ভোগটি এরকম থাকে। মন্দিরটি প্রতিদিন খোলা থাকে। সকাল 7টা থেকে পুজো শুরু হয় দুপুর 2টো পর্যন্ত। এরপর বিকেল 4:30 থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। তবে শনি, রবি, মঙ্গলবারে সারাদিন খোলা থাকে রাত্রির 9টা পর্যন্ত। এই মন্দিরে হনুমান জয়ন্তীর দিনে বিশেষ পুজো ও মহাযজ্ঞ হয়ে থাকে এবং বহু ভক্তের সমাগম ঘটে।